আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাউন্ড নিয়ে প্রবলেম হবে কারণ আমাদের স্টুডিওর সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল সরিয়ে ফেলা হয়েছে বিকজ উই আর শিফটিং ইট। তবে আশা করি আপনারা শুনতে পাবেন এবং আপনাদের শোনার মতো করে আমরা সাউন্ডটাকে রাখতে পারবো। আমাদের হাতে আজকে একটা চমৎকার গেমিং ট্যাবলেট রয়েছে, যেটা আসলে গেমিং ট্যাবলেট দেখে বুঝতে পারবেন, ভেতরে স্পেক্স শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ডিভাইসটা মাথা খারাপ করা এবং ডিভাইসটার দামও মাথা খারাপ করা। আমরা বলছি Asus Flow Z13। Asus পারে এরকম একটা ডিভাইস। সো দে আর শোয়িং অফ দেয়ার ইঞ্জিনিয়ারিং স্ট্রেংথ। মাত্র 12 মিলিমিটার থিন একটা প্ল্যাটফর্মের মধ্যে তারা ইন্টেল 12 Gen i9 প্রসেসর ইউজ করেছে, RTX গ্রাফিক্স কার্ড ইউজ করেছে এবং 120 হার্টজের মনিটর দিতে পেরেছে। এটা অবভিয়াসলি একটা টেকনোলজিক্যাল প্রসেস। সো টেকনিক্যালি দিস ইজ আ গেমিং ট্যাবলেট, যেটাকে আমরা বেসিক্যালি সারফেস বুকের সাথে কাইন্ডা কম্পেয়ার করতে পারি। তবে সারফেস বুকের থেকে এইটার স্পেক্স ফার বেটার এবং দেখতেও কিন্তু ডিফারেন্ট। সো 2,72,000 টাকা দামের এই মেশিনটা আপনাকে অনেক কিছু দেবে, আপনার থেকে অনেক কিছু নিয়েও নেবে। সো জিনিসটার প্র্যাকটিক্যালিটি এবং ভালো মন্দ নিয়ে আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছি। অনেক নাম্বার দিয়ে আপনাদের মাথা ভারী করব না, তবে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। সো এই ডিভাইসটার আনবক্সিং থেকেই আসুস যে পারে এই ব্যাপারটা প্রকাশ পেয়ে গেছে। তারা এত চমৎকারভাবে প্যাকেজিং রেডি করেছে, এটা আসুস বলেই সম্ভব। তারা প্যাকেজিংয়ের একটা পোর্শন সুন্দর করে রাউন্ড অফ করে দিয়েছে। এটা না করলে তাদের আরও খরচ বেঁচে যেত, বাট দে ডিড বিকজ দে ক্যান। সো বক্সের ভেতরে ট্যাবলেট, অ্যালকেন্টেরা কিবোর্ড ক্যারি করার জন্য দুটো ব্যাগ দিয়েছে, কারণ একটাতে আপনি অ্যাডাপ্টার ক্যারি করবেন আর একটাতে ট্যাবলেট ক্যারি করবেন। আরও সাথে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র রয়েছে। সরাসরি আমরা ডিজাইন অ্যাস্থেটিক্সে চলে যাব। ট্যাবলেটটা দেখলে মাথায় চলে আসবে যে এটা আসুসের মাদারশিপ থেকে ইন্সপায়ার্ড। দেখে অনেকটা সাইবার পাঙ্ক এবং স্পেসশিপ টাইপের ফিল চলে আসবে। খুবই অ্যাগ্রেসিভ গেমারি লুকিং একটা ট্যাবলেট। এজগুলো চারকোনা বক্সি টাইপের ডিজাইন। পেছনে 06 যে কাট আউটটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি রগের স্ট্যাবলিশড ডেট। ট্রান্সপারেন্ট উইন্ডোটার উপরে তাদের টাইপের হেডকোয়ার্টারের কোঅর্ডিনেট মার্কিং করা রয়েছে। পুরো বডিটা সিএনসি মিল্ড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ওজন সারপ্রাইজিংলি 1 কেজির উপরে। সো একটা ট্যাবলেট হিসেবে ইফ ইউ হোল্ড ইট টু ইয়ার ফেস, যদি আপনি ঘুমের মধ্যে এটা ল্যাপটপটা আপনার মাথার উপর পড়ে যায়, ইউ উইল হার্ট ইউর সেলফ। ট্যাবলেট হিসেবে ইউজ করাটা একটু ডিফিকাল্ট বলে মনে হয়েছে বিকজ অফ দ্য শেপ অ্যান্ড দ্য ওয়েট। বিল্ট ইন কিকস্ট্যান্ড রয়েছে। কিকস্ট্যান্ডটা আপনি মোটামুটি 175 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন। কিকস্ট্যান্ডটা খোলার জন্য একটা রেড কালারের ট্যাব দেওয়া হয়েছে, যে ট্যাবটা দিয়ে আপনি কিকস্ট্যান্ডটাকে বের করতে পারবেন ইজিলি। ডেস্কটপ মোডে কিংবা আপনি যখন ল্যাপটপ মোডে এটাকে ইউজ করবেন, এটার ওয়েটটা তেমন একটা বদারসাম হবে না। তবে যারা ক্লিন মিনিমাল ডিজাইন পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই ডিভাইসটার ডিজাইন কিন্তু একটু অ্যাগ্রেসিভ লাগবে, একটু টু মাচ লাগবে। সো আমাদের ডিভাইসটার স্পেক্স ছিল হচ্ছে ইন্টেল i9 12900H, যেটার 6টা পারফরমেন্স কোর এবং 6টা এফিশিয়েন্ট কোর, টোটাল 16 থ্রেড ছিল। 16 গিগাবাইট DDR5 র্যাম, যেটা সটার্ড বাট ডুয়াল চ্যানেল মেমোরি। 1 টেরাবাইট NVMe SSD, প্রায় 3 গিগাবাইটের উপরে ফাস্ট, তবে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এবং RTX 30 Ti 4 গিগাবাইট ভিডিও র্যাম আপনাকে সাপোর্ট দেবে। 13.4 ইঞ্চ 1200p এই 120 হার্টজ ডিসপ্লেটা এক কথায় ডিসেন্ট ছিল। ডিসেন্ট বলে আসলে খারাপ হবে, বেশ ভালো ছিল। ট্যাবলেট হিসাবে ডিসপ্লেটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। মিডিয়া কনজাম্পশন বলেন, ভিডিও দেখা বলেন, কিংবা আপনি গেম খেলা বলেন, এই ডিসপ্লেটা 120 হার্টজে আপনাকে উড়ায় নিয়ে বেড়াবে। IPS ডিসপ্লে, টাচ রেসপন্স ভালো ছিল এবং টাচ কখনো মিস করতে দেখিনি। উইন্ডোজ 11 এখনও টাচ ইন্টারফেসের সাথে ইন্টারঅ্যাক্টিভ না। সো আলটিমেটলি উইন্ডোজ 11 প্রবলেমের কারণে এই ডিভাইসটাকে একটু ল্যাগি বলে মনে হয় টাচের দিক থেকে। তবে এটা স্টাইলাস সাপোর্ট কিন্তু আছে। DCI-P3 85% গ্যামাট কভারেজ দেবে, 100% sRGB এবং 75%-এর একটু উপরে Adobe RGB কভারেজ দেবে। কালার অ্যাকিউরেসি খুব ভালো এরকম না, ক্যাজুয়াল সব কাজকর্মের জন্য ভালো সাপোর্ট দেবে আপনাকে। সুন্দর ভিভিড একটা কালার এক্সপিরিয়েন্স পেয়েছি। ব্ল্যাক, কন্ট্রাস্ট ইত্যাদি জিনিসপত্র যেরকম হওয়া উচিত ছিল, হয়তো ওলেড লেভেলের না হলেও অন স্পট ছিল ভালো IPS প্যানেলের সাথে। 500 নিটসের উপর এটার ব্রাইটনেস পেয়েছি ঘরের বাইরে। সো আলটিমেটলি আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, যে কোনো জায়গায় ইউজ করেন না কেন, ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে আপনি কোনো প্রবলেম পাবেন না। ডান পাশে পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট ডাবল হয়েছে, তার নিচে ভলিউম রাখার রয়েছে। 100 ওয়াটের টাইপ-C চার্জার দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন। 100 ওয়াটের অ্যাডাপ্টারটা বক্সের মধ্যে ইনক্লুডেড, বেশ কম্প্যাক্ট। অ্যাডাপ্টার অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে ডিভাইসটার পারফরমেন্স এবং ব্যাটারির দিক থেকে। তবে আপনি এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন অন্য যে কোনো টাইপ-C অ্যাডাপ্টার দিয়ে, 65 কিংবা আপনি আরও যদি কোনো অ্যাডাপ্টার থাকে সেগুলো দিয়ে। নেটিভ অ্যাডাপ্টার দিয়ে
50% ফিল আপ হইতে 30 মিনিট সময় লাগে। এটা আসলেই একটা ব্লেসিংস। আর বক্সের ভেতরে এই ডিভাইসটার সাথে অ্যাড করার জন্য অ্যালকেন্টেরা কিবোর্ড দেওয়া হয়েছে, যে কিবোর্ডটার কোয়ালিটি এরকম মানে ফর্ম ফ্যাক্টরের একটা জিনিসে চমৎকার। খুব সুন্দর গ্লাস প্রিসিশন ট্র্যাক প্যাড দেওয়া হয়েছে, বাট এরিয়াটা ছোট। কিবোর্ডের কিগুলোর ট্রাভেল ডিস্টেন্স ভালো ছিল, কি প্রেসের ফিলিং ভালো ছিল এবং সাউন্ড ভালো ছিল। আর অ্যালকেন্টেরাটা হাত দিয়ে টাচ করলে ভালো লাগে, তবে ময়লা হয়। তবে কিবোর্ডে আপনি আরজিবি অপশন পেয়ে যাবেন, যে আরজিবি অপশনটা সামনের যে ট্রান্সপারেন্ট উইন্ডোটা রয়েছে সেই ট্রান্সপারেন্ট উইন্ডোর সাথে সিঙ্কিং হবে। আর্মারি ক্রেট থেকে আপনি এর আরজিবির কালার চেঞ্জ করতে পারবেন। ডিভাইসটার ঠিক পেছনে একটা ট্রান্সপারেন্ট উইন্ডো রয়েছে, সেই উইন্ডোর ভেতরে কিছু আপনি সার্কিট দেখতে পাবেন। উপরে আবার এলইডি লাইট দেওয়া হয়েছে। আইও ইন্টারফেস হিসাবে এখানে থান্ডারবোল্ট সাপোর্ট টাইপ সি দেওয়া হয়েছে একটা। এটাতে একটা ইউএসবি 2.0 টাইপ এ পোর্ট দেওয়া হয়েছে। ইট মাইট বি আ ট্রোলিং কেস, বাট এটা কেন দিয়েছে আমি জানি না। সিলিকন কভারের নিচে একটা প্রোপ্রাইটারি পোর্ট এবং তার পাশে একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই টাইপ সি পোর্টটা আপনি ইউজ করতে পারবেন। এক্সজি মোবাইল ডিভাইস এটাতে সাপোর্ট করে। আসুস আনফরচুনেটলি বাংলাদেশে এক্সজি মোবাইল এই ডিভাইসটা নিয়ে আসে নাই। তারা হয়তো ভবিষ্যতে আনবে, বা আপনাদের ইনকোয়ারি থাকলে তাদেরকে জানাতে পারেন, দে উইল ব্রিং ইট। 3.5 মিলিমিটার পোর্ট রয়েছে, যে পোর্টটাতে ড্যাক সাপোর্ট তারা দিয়েছে। সাউন্ড ওভারঅল একটু বেজি ছিল, বাট ইটস আ গুড কনজিউমার ফ্রেন্ডলি সাউন্ড আউট অফ দিস হেডফোন জ্যাক। মাইক্রো এসডি কার্ড স্লট দিয়েছে, যেটা কিক স্ট্যান্ডের ঠিক পেছনের দিকে ঢাকা থাকে। সো ডিভাইসটার ব্যাটারি কনজাম্পশন এবং ব্যাটারিতে চলে আসি। এখানে 56 ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যেটাতে আপনি ইন্টারনেট ব্রাউজ করেন বা ভিডিও দেখেন অ্যারাউন্ড 7.5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু আপনি যদি হেভি লোড দেন সেক্ষেত্রে এই ব্যাটারি ব্যাকআপটা সিগনিফিকেন্টলি ড্রপ করবে এবং 1 ঘন্টার কম সময়ে ব্যাটারি চার্জ ফুরে যাবে। ফুল পোটেনশিয়াল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাডাপ্টার নিয়ে ঘুরতে হবে এবং অ্যাডাপ্টার প্লাগে লাগাতে হবে। এরকম থিন একটা প্ল্যাটফর্মের মধ্যে এত ভালো ভালো কম্পোনেন্ট ক্র্যাম করার পজিটিভিটি এবং নেগেটিভিটি বোথ রয়েছে। পজিটিভিটি, ইট উইল শো আ লট বিগার ইন স্পেক্স। অন দ্য আদার সাইড, এরকম একটা থিন পোর্টেবল ডিভাইসের মধ্যে এগুলোকে কুল করা, এগুলোর জন্য এনাফ পাওয়ার ডেলিভার করা, এগুলো কিন্তু টাফ। বাট আসুস মোটামুটি ভালো একটা কাজ করতে পেরেছে। তারা 3টা মোড এখানে দিয়ে দিয়েছে আর্মারি ক্রেটে: সাইলেন্ট, পারফরমেন্স এবং টার্বো। টার্বো মোডে আপনি সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন, এবং আপনি যদি হেভি টাস্ক করতে যান টার্বো মোড ইজ দ্য বেস্ট অপশন। সো টার্বো মোডে সিপিইউ মোটামুটি 50 ওয়াটের কাছাকাছি পাওয়ার ড্র করে কনসিস্টেন্টলি, এবং সবগুলো কোর এভারেজে 2.7 গিগাহার্টজ পর্যন্ত পুশ করতে পেরেছে, যার কারণে মোটামুটি ভালোভাবে আপনি টাস্ক চালিয়ে নিতে পারবেন যে কোনো সিপিইউ ইন্টেন্সিভ। টার্বো মোডে জিপিইউ 40 ওয়াট পর্যন্ত পাওয়ার ড্র করে অন এভারেজ। আমার কাছে মনে হয়েছে জিপিইউটাকে আরেকটু পাওয়ার দিতে পারলে এটা আরো বেশি ফ্রেম রেট দিতে পারতো, বা তারা হয়তো আরেকটু হায়ার পারফরমেন্স মোড দিতে পারতো, যেখানে আমরা এর সিপিইউটাকে আরেকটু পুশ করতে পারতাম। তার কারণ সিপিইউ এর আরো কিন্তু হেডরুম এখানে আছে। সো এই পাওয়ার লিমিটেশনসটার কারণে আমরা কিন্তু অনেকগুলো টাস্কে দেখেছি এই ডিভাইসটা একটু লোয়ার পারফর্ম করতে। স্পেক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে ডিভাইস আরো ভালো পারফর্ম করার কথা। থার্মাল পারফরমেন্স ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। আমরা খুব পুশ করে সিপিইউটাকে 70, 71, 72 এরকম হিট করতে পেরেছি। বাইরের দিকে গরম হয় 45, 48, অ্যাপ্রক্সিমেটলি 50-র দিকে। এটা আসলে আপনি যদি হ্যান্ডহেল্ড ভাবে ইউজ না করেন তাহলে কোনো প্রবলেম নাই, লাইক কিবোর্ড ফলিয়ে কিবোর্ডটা ইউজ করেন বা গেম প্যাড দিয়ে ইউজ করেন। আর জিপিইউ ওই অন এভারেজ 50-র কাছাকাছি আমরা টেম্পারেচার পেয়েছি। সো আলটিমেটলি ভালো ডিভাইস, যেটা তার কুলিংকে ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। পারফরমেন্সকে একটু পুশ করলাম, আমরা সিনেবেঞ্চ R20-তে দেখেছি এটা 5200 প্লাস স্কোর করতে পারে মাল্টি থ্রেডে, আর সিঙ্গেল থ্রেডে 700 প্লাস। ব্লেন্ডারে এটা 3 মিনিট 40 সেকেন্ডে এটা কমপ্লিট করতে পেরেছে। আর প্রিমিয়ার প্রোতে 13 মিনিটের একটা 4K প্রজেক্ট আমরা MP4-এ রেন্ডার করতে পেরেছি 11.9 সেকেন্ডে। যদি আমরা H.246-এ যদি আমরা রেন্ডার করি সেক্ষেত্রে 6, 7, 8 এরকম সময় দেখিয়েছে 4K টাইমলাইন থেকে। সো আলটিমেটলি এটা একটা মোটামুটি ভালো কন্টেন্ট ক্রিয়েটর ডিভাইস হবে। কিন্তু যদি আপনি এক্সজি মোবাইল গ্রাফিক্স ডিভাইসটা লাগান সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু আরও বেড়ে যায় এবং সিগনিফিকেন্টলি বেড়ে যায়। আর টুকটাক কিছু গেমের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। GTA 5 খেলেছি আমরা, এটাতে রেড ডেড রিডেম্পশন খেলেছি, ফোর্জা হরাইজন 5 খেলেছি। ওয়াল আউটপুটে লাগানো থাকলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। ফ্রেম ড্রপ মাঝে মাঝে আমি পেয়েছি, লাইক গ্র্যাসের মধ্যে ঢুকলে, ফোর্জাতে আমরা যখন জঙ্গলের মধ্যে গাড়ি চালিয়েছি খুবই মাইনর কিছু ফ্রেম ড্রপ আমি পেয়েছি। বাট আলটিমেটলি এটা আপনাকে অন এভারেজ 40 থেকে 60 এরকম এফপিএসেই সাপোর্ট দেবে। এক্সজি মোবাইল ইউনিটটা আপনি যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে এটার পারফরমেন্স আরেকটা টায়ার উপরে চলে যাবে। আপনি যদি কফি শপে বসেন ইট উইল গ্র্যাব আনওয়ান্টেড অ্যাটেনশন জাস্ট বিকজ অফ দ্য লুক, কারণ এরকম ডিভাইস মার্কেটে আপনি আর একটা সেকেন্ড পাবেন না। এই ডিভাইসে ইউজ করার জন্য অবশ্যই আপনাকে ওয়াল আউটলেটের পাশেই থাকতে হবে, কারণ এটার পাওয়ার কনজাম্পশন অ্যান্ড অল। আপনি যদি হেভি টাস্ক করেন অবশ্যই অ্যাডাপ্টার লাগায় কাজ করবেন, আদারওয়াইজ মজা পাবেন না। পোর্টেবল একটা ডিভাইস, ট্যাবলেট, যেটা বাজারে এরকম সেকেন্ড পিস অ্যাভেলেবল না। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য
বেস্ট থিং অ্যাভেলেবল এই ট্যাবলেটটা আপনার জন্য। আপনি ক্যাজুয়ালি গেমও খেলতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যদি প্ল্যান করেন সেটাও করতে পারবেন। তবে এক্সজি মোবাইল যে গ্রাফিক্স ইউনিটটা পাওয়া যায় ওটা যদি আপনি পারচেস করতে পারেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইউ উইল বি বেটার হেল্পড। এটার প্র্যাকটিক্যালিটি ওরকম না, এটার ব্যাপার হচ্ছে যে ইটস আ থিং টু শোকেস। গেমিং ট্যাবলেট হিসাবে বাজারের বেস্ট গেমিং ট্যাবলেট Asus Flow Z13, হ্যান্ডস ডাউন Asus ডিড ইট বিকজ দে ক্যান। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা ডিফারেন্ট সেগমেন্টের ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট একটা ইনসাইট দিতে সক্ষম হবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে রান করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Asus বাংলাদেশকে ধন্যবাদ ফর প্রোভাইডিং দ্য Z13 এবং আমাকে ফ্রিডম দেওয়ার জন্য নিজের মতো করে এই ডিভাইসটা নিয়ে আপনাদের সাথে বলার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।